নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে এবং সেই সাহায্য কিন্তু বিভিন্ন মানুষ পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেগুলো প্রচলিত আছে। এইবার বিষয় হচ্ছে, কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা ৯/৬ হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিতে কড়া পদক্ষেপ কিন্তু করতে চলেছে নবান্ন থেকে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। অর্থাৎ কি নির্দেশিকা? তো নবান্নের সূত্রে খবর, রাজ্যে যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা অর্থাৎ কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কৃষক বন্ধু, এইসব যে প্রকল্পের টাকা সেগুলো সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেয়, তো তাদের জন্যই জারি করা হয়েছে 16 দফা নির্দেশিকা। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে এই যে জালিয়াতিটা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে, যে একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে চলে গিয়েছে, অনেক স্কুলে 10 জন 20 জন ছাত্রছাত্রী টাকাই পায়নি। তো এই সব সমস্যার মধ্যে যেন আর না পড়তে হয়, তো সেই জন্য কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যে বাংলা বাড়ি তৈরির জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে, এবং তার আগে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল যে একটা শিবির গঠন করা হবে, বা আপনাদের মোবাইলে SMS পাঠানো হবে, বা আপনার আধার লিঙ্ক করতে হবে, এইসব বিষয় কিন্তু বলা হয়েছিল। তারপরে একটা ইউনিক আইডি নাম্বার আপনাদের অবশ্যই থাকতে হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে বলেছি এবং কি কি আপডেট ছিল সেগুলো আপনাদেরকে জানিয়েছি। কিন্তু সেই ইউনিক আইডি নাম্বার এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, পরবর্তী সময় সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এখন সরাসরি যে ফাইনাল লিস্টটা তৈরি হয়েছে বাংলা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য, তো সেই লিস্টটার একটা মাস্টার প্ল্যান তৈরি হবে এবং সেই মাস্টার প্ল্যানটা কিন্তু সরাসরি ট্রেজারিতে যাবে এবং ট্রেজারির থেকে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু টাকাটা রিলিজ করা হবে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকেই যারা যারা এলিজিবল লিস্টে নাম আছে তারা কিন্তু অলরেডি টাকাটা পেয়ে গিয়েছেন। এবং যখন আপনারা টাকা পাচ্ছেন তখন কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আপনাদের মোবাইলে একটা করে SMS পাঠানো হচ্ছে এবং সেই SMS এ কিন্তু লিখে দেওয়া হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত, বা আপনি 60,000 টাকা পেয়েছেন বাংলা বাড়ি আবাসের জন্য, তারপরে আপনার নাম, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হচ্ছে। এবং যাদের পরে ঢুকবে, হয়তো দেখা যাচ্ছে কালকে বা পরশুদিন ঢুকবে, কিন্তু তাদেরকে কিন্তু আজকেই মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার বাড়ির টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে। তো এমন বিষয় কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করেছেন। তো এইবার যে 16 দফা নির্দেশিকা নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে, তো তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কিন্তু কথা বলা আছে এবং সেই কথা অনুযায়ী কিন্তু এবার থেকে আপনারা যারা যারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য পাচ্ছেন, তো আপনাদের জন্য কিন্তু এই 16 দফা নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যে টাকাটা পাচ্ছেন, তো তার জন্যই কিন্তু এই 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তো নির্দেশিকায় কি কি বলা হয়েছে, 16টা নির্দেশিকা বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে 16 দফার নির্দেশ নবান্নের। প্রথমে কি বলা হচ্ছে, টাকা পাঠানোর আগে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার যাচাই করতে হবে। অর্থাৎ যেখান থেকে টাকা পাঠানো হবে এবং সেখানকার যে কর্মচারীরা আছে বা যারা কর্মকর্তারা আছে, তো তাদেরকে কিন্তু দুবার করে, অর্থাৎ যার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে সেই অ্যাকাউন্ট দুবার চেক করতে হবে, তারপরেই টাকা পাঠানো হবে। 2 নম্বরে বলা হচ্ছে, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। এগুলো আপনাদের কিছু করতে হবে না। এগুলো কাদের করতে হবে? যেসব বিভিন্ন দপ্তর থেকে এই টাকাটা রিলিজ করা হয়, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই নির্দেশিকা। তো এই নির্দেশিকা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 16 দফার মধ্যে যদি একটাও যদি কোনো প্রকার ভুলভ্রান্তি দেখা যায়, তাহলে কিন্তু এর পর থেকে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো 2 নম্বরে বলা হয়েছে, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে পাসবইয়ের ফটোকপি এবং ক্যান্সেল চেক নিতে হবে। 3 নম্বরে কি বলা হয়েছে, কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার যে কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দপ্তরের কাছে থাকতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে, একটি ব্যাংকের অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো ফ্যামিলিতে দুজন ভিন্ন ভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে, কেউ পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ কৃষক বন্ধু। এবার দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টই সেই দুটো প্রকল্পে দিয়ে রেখেছে তারা। তো এই রকম ক্ষেত্রে কিন্তু সেগুলো চেক করা হবে এবং সেই চেক করার পরে যদি দেখা যায় যে একটি ব্যাংক অ্যাকাউন্ট যদি 3-4 জায়গা দেওয়া থাকে, তাহলে কিন্তু সেইটা ক্যান্সেল করে দেওয়া হবে। 5 নম্বরে বলা হচ্ছে, উপভোক্তা ব্যাংকের IFSC
যাচাই করতে হবে। অর্থাৎ আইএফএসসি যে কোড থাকে আপনাদের ব্যাংকের বইতে দেখবেন যে আইএফএসসি কোড সেটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই থাকে এবং সেই আইএফএসসি কোডটা কোথাকার সেইটা কিন্তু চেক করতে হবে এবং চেক করার পরেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। 6 নম্বরে বলা হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এই রাজ্যেই হয়। অর্থাৎ আপনারা কৃষক বন্ধু পাচ্ছেন, তারপরে স্টুডেন্টরা কন্যাশ্রী, তারপরে তরুণের স্বপ্ন প্রকল্প, আরও বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, তো সেই অ্যাকাউন্টগুলো যেন এই রাজ্যেরই হয়। যদি কারোর অ্যাকাউন্ট ঝাড়খণ্ড বা বিহারে আছে সেই অ্যাকাউন্ট সে এখানে এই প্রকল্পের জন্য দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি আর টাকা পাবে না। তো যারা নতুনভাবে আবেদন করবেন ভাবছেন, তো আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরে আছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে। অর্থাৎ লেনদেন করা হয়ে গিয়েছে, সেখানে অটোমেটিকভাবে ক্যান্সেল হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আবার নতুনভাবে তাকে টাকা পাঠানো হবে যে উপভোক্তা আছে। 8 নম্বরে বলা হচ্ছে উপভোক্তার তথ্য NPCIL যাচাই করবে। তো এবার যে বিষয়টা এখানে 8 নম্বরে বলা হচ্ছে যে উপভোক্তার যে তথ্য সেইটা যাচাই করবে NPCIL। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনি যদি কোনো প্রকল্পের থেকে সুবিধা পান, তো আপনার যে যাবতীয় যে ডিটেলস সেই ডিটেলস NPCIL এর তরফ থেকে আগে যাচাই করা হবে, তারপরেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। 9 নম্বরে বলা হয়েছে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়। অর্থাৎ এই যে 1 থেকে 8 নম্বরের মধ্যে যে বিষয়গুলো বলা হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্টের একাধিক উপভোক্তা না হয় যেন, তারপরে IFSC কোড, NPCIL এর যাচাইকরণ, এইসব সবকিছু কিন্তু যাচাই করার পরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এই যে এখানে অটো ক্যান্সেলের কথাটা বলা হচ্ছে, তো এটা একটু অন্যরকম, কারণ এটা টাকা পাঠানোর পরে যদি অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আবার টাকা পাঠানো হবে। অর্থাৎ 7 নম্বর বাদ দিয়ে বাদ বাকি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো সবগুলো কিন্তু মিলিয়ে নেওয়ার পরেই সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু টাকাটা পাবেন। 10 নম্বরে বলা হচ্ছে উপভোক্তার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে উপভোক্তার নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের নামের যদি কোনো প্রকার সমস্যা দেখা যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। অর্থাৎ সেই যে ব্যক্তি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা তিনি আর পরবর্তী সময় আর টাকা নাও পেতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু দেখা হবে। 11 নম্বরে বলা হচ্ছে ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেয়। অর্থাৎ ব্যাংকের গ্রুপের নিচু পদ মানে হচ্ছে যেসব ব্যাংকের কর্মকর্তারা আছে, তো সেই কর্মকর্তাদের মধ্যে কোনো নিচু আধিকারিক অর্থাৎ নিচু র্যাঙ্কের কোনো আধিকারিক কোনো অ্যাকাউন্টের অনুমোদন দিতে পারবে না। 12 নম্বরে বলা হচ্ছে টাকা পাঠানোর পর উপভোক্তাকে SMS করে জানাতে হবে। তো SMS কেমন দেওয়া হবে? আপনারা যারা অনেকেই দেখেছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সাহায্য পাচ্ছেন, তো আপনারা যখন টাকা পান তারপরে আপনাদের মোবাইলে একটা SMS পাঠানো হয় যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত, আপনি এত টাকা পেয়েছেন বা এই ডেট, তারপরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা জানানো হয়। ঠিক তেমনই কিন্তু আপনারা যে প্রকল্পের টাকাই পান না কেন, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব প্রকল্পের টাকা ঢোকার পরে আপনাদের মোবাইলে কিন্তু একটা SMS যাবে। 13 নম্বরে বলা হচ্ছে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। অর্থাৎ কেউ যদি অনলাইনে আবেদন করে কোনো প্রকল্পে, এবং যেই প্রকল্প হোক না কেন, এবং তারপরে তিনি যদি চায় যে অফলাইনের মাধ্যমে কিছু সংশোধন করবে বা কিছু করবে, সেটা কিন্তু আর সম্ভব না, যা হবে অনলাইনের মাধ্যমেই করতে হবে। আর 14 নম্বরে বলা হচ্ছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। অর্থাৎ আপনি যদি দুয়ারে সরকার বা BDO অফিসে বা অন্য কোনো সরকারি জায়গায় যদি আবেদন করে থাকেন, তো সেখানে আপনাদের যে রকম তথ্য চাওয়া হবে বা যে নথিগুলো প্রয়োজন সবগুলো আপনাদেরকে দিতে হবে এবং সঠিকভাবে সেগুলো জেরক্স করে দিতে হবে। কারণ এখানে বলা হচ্ছে যে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়। তো যদি আপনি একটা জেরক্স দিলেন, সেটা যদি ঝাপসা থাকে তো সেটা তো আর যাচাই করা যাবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে, আপনারাই কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। 15 নম্বরে বলা হচ্ছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। 16 নম্বরে বলা হচ্ছে যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই যে 16 রকম বিভাগীয়
নির্দেশ দেওয়া হয়েছে। তো এই 16 রকম নির্দেশ মেনেই যেসব উপভোক্তারা টাকা পাচ্ছে তারা কিন্তু টাকা পাবে। এর মধ্যে কোনো প্রকার সমস্যা যদি দেখা যায় তাহলে কিন্তু তিনি আর টাকা পাবেন, অর্থাৎ যে উপভোক্তার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা ধরা পড়বে। এখন বিষয় হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে এইটাই চাওয়া হচ্ছে যে এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য এত রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এইটা নিশ্চিত করা হচ্ছে যে কোনো প্রকার সমস্যা যেন না হয়, অর্থাৎ যে উপভোক্তা যে প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবে তো সেইটা যেন একদম সঠিকভাবে পায়, সেই টাকা যেন অন্য কারোর কাছে না যায় বা অন্য কোনো ব্যক্তি যেন তার প্রাপ্য টাকা যেন না নিতে পারে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।